সরকারের ভূমিকা সীমান্তে খুবই অপ্রতুল এবং সরকার সীমান্তে নজরদারির ক্ষেত্রে খুবই স্বল্প ভূমিকা পালন করছে এবং এই ক্ষেত্রে 3 জন মন্ত্রী বক্তব্য দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন ওইখানে লেথাল উইপনে যে হত্যাকাণ্ড হয় এটা বর্ডার কিলিং না, কিন্তু উনি যে বক্তব্য দিয়েছেন এটা সত্য নয়, সেটা আমরা প্রত্যাখ্যান করছি। দ্বিতীয়ত শামা ওয়াহেদ উনি একজন প্রতিমন্ত্রী, উনি যে বক্তব্য দিয়েছেন যে তাদেরকে 12টা চিঠি দেওয়া হয়েছে, তারা রেসপন্স করে নাই। তা আমরা মনে করব যে রেসপন্স যদি না করে তাহলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আরও একটু নতজানু থেকে সরে সঠিক পররাষ্ট্রনীতি উদ্যোগ নেওয়া সরকারকে প্রয়োজন। ওই একটা চিঠিতে সাথে সাথে শেখ হাসিনাকে একটু ফেরত চাওয়া প্রয়োজন। লাস্ট যিনি ডক্টর জাহেদ একটি বক্তব্য দিয়েছেন, সেখানে উনি বলেছেন সীমান্ত হত্যা ভারতের আভ্যন্তরীণ বিষয়। আমরা সর্বত এই বক্তব্য প্রত্যাখ্যান করছি, কারণ আপনার সীমান্তে যখন উত্তেজনা হচ্ছে সেখান থেকে অবৈধ বাংলাদেশি বলে আমাদেরকে পাঠানো হচ্ছে বাংলাদেশে, তাহলে উনি যে বক্তব্য দিয়েছেন এটা শুধু ভারতের আভ্যন্তরীণ বিষয় নয়, এখানে বাংলাদেশের মানুষের জীবন সংগ্রাম, বাংলাদেশের সার্বভৌমত্ব জড়িত রয়েছে। আমরা সরকারকে বলবো দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য এবং 32টা জেলায় ইনশাআল্লাহ একযোগে পুরো বাংলাদেশের সীমান্তে আমরা প্রতিবাদ সমাবেশ করব, মানব প্রাচীর তৈরি করব। বাংলাদেশ আবার দেখিয়ে দেবে 71 সালে যেভাবে হলো আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, তেমনিভাবে এই সময়ে যদি কোনো রাষ্ট্র, সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করতে চায়, আমরা হলো আমাদের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের সীমান্ত রক্ষা করব। আমি সীমান্ত এলাকায় গিয়েছিলাম, শূন্য রেখায় যেটা সেখানে হলো ধান ক্ষেতের মধ্যে ভারত হলো পুশিন করতেছে বাংলাদেশে এবং খুবই মানবেতর জীবনযাপন করছে তারা, যেখানে হলো তারা বাংলাদেশিদের কাছে খাবার চাচ্ছে, কেউ পানি চাচ্ছে। তো সেখানে আমরা যেটা দেখেছি, বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ জানাবো বা পরামর্শ দিব বিজিবিকে শক্তিশালী করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের বিজিবিতে ড্রোন ডেপ্লয়মেন্ট হয়েছে, বিভিন্ন নতুন ভেহিকল, পেট্রোল কার ডেপ্লয়মেন্ট করেছে সরকার। প্রায় 60,000 বিজিবি হলো বর্ডারে ডেপ্লয়মেন্ট হয়েছে। আমরা মনে করি সরকার আরও শক্তিশালী পদক্ষেপ নেবে, কারণ আমাদের বিজিবিকে যদি আমরা শক্তিশালী না করতে পারি তাহলে পুশিন রুখা আমাদের সম্ভব নয়। দ্বিতীয়ত যে বিষয়, আমরা পুরো বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো যে সীমান্ত এলাকায় আপনারা বাংলাদেশের পক্ষ থেকে একটা মানব প্রাচীর তৈরি করেন। এই মানব প্রাচীর ভেদ করে যাতে ওই পার থেকে কোনো সন্ত্রাসী, স্মাগলিং অথবা যারা চোরাচালান করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস না করতে পারে, সেই ক্ষেত্রে আপনারা যথাযথ ভূমিকা নেবেন এবং আমরা আশা করব সরকার এই বিষয়ে উদ্যোগ নেবে। আসসালামু আলাইকুম। সীমান্তের ক্ষেত্রে যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে ভূমিকা পালন করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ভূমিকা পালন করছে, এখানে দুটো, একটা হলো ডিপ্লোমেসি আর একটা হলো আমার সীমান্তের সুরক্ষা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় দুটি মিলেই এই দুটি বিষয় যদি একটি স্বাধীন রাষ্ট্রের, সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা অবস্থানের জায়গা থেকে রোল করতেন, তাহলে আমাদের দেশের মানুষ আজকে উদ্বিগ্নতার মধ্যে থাকতো না, এরকম একটা হুমকির মধ্যে জীবনযাপন করছে না। এর জন্য সরকারের যে নতজানু পররাষ্ট্রনীতি, এখান থেকে বেরিয়ে আসতে হবে, সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যাতে পররাষ্ট্রনীতির ভূমিকা পালন করা হয়। এই দাবিতে সীমান্ত হত্যা বন্ধ, পুশিন বন্ধ এবং স্বাধীন দেশের মর্যাদা সম্পন্ন পররাষ্ট্রনীতি বজায় রেখে কার্যকর ভূমিকা পালন করার দাবি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সহ যেসব বিষয় আমরা বললাম, আইন শৃঙ্খলার উন্নতি সহ এই বিষয়গুলোকে দাবি আকারে সামনে এনে আমরা 2 দিন 2টা কর্মসূচি প্রণয়ন করেছি। একটা হচ্ছে আগামী 12ই জুন বাংলাদেশের সীমান্তবর্তী সকল জেলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা নাগরিকদের নিয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ করব 11 দলের উদ্যোগে, এবং 11 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করবেন, স্থানীয় নেতৃবৃন্দও সেখানে থাকবেন। আমরা জনগণকে আমাদের সীমান্ত রক্ষা, সীমান্তের মানুষকে রক্ষা
আমাদের স্বাধীনতার মর্যাদার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছি আগামী 12 জুন। দ্বিতীয় কর্মসূচি আমরা পালন করব 15 জুন, সেটা আমরা রাজধানী ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছি। এই দাবিগুলো পূরণের জন্য সরকারের কাছে এই দাবি তুলে ধরার জন্য আমরা রাজপথের আন্দোলনের অংশ হিসাবে রাজধানী ঢাকায় আগামী 15 তারিখ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আমরা শাহবাগের শহীদ হাদি, যিনি আরেকটি নির্মম বর্বরতার শিকার হয়েছে, দুনিয়া থেকে চলে গেলেন, আরেক যোদ্ধা। তো সে স্পটটাকে এখন শাহবাগ চত্বর, হাদি চত্বর হিসাবে এখন আলোচনায় আছে। সেই জায়গায় আমরা অবশ্যই স্থান হিসাবে নির্ধারণ করব, এই আলোচনা আমাদের মধ্যে হয়েছে। তো আমরা এছাড়াও জনমত গঠনের কর্মসূচি হিসাবে বিভিন্ন জেলায় যে সেমিনার করা, রাজধানীতেও রাউন্ড টেবিল করা, এগুলোর সিদ্ধান্ত নিয়েছি। এটা আমরা আবার ঈদের পরবর্তীকালে এই পরিবেশে আবার নতুন করে শুরু করবো ইনশাল্লাহ, যাতে করে মানুষ জানতে পারে দেশ কিভাবে চলছে, দেশ কোথায় যাচ্ছে, দেশের মানুষের কি করা উচিত। নাগরিক হিসাবে আমাদের ভূমিকা, সচেতনতা বৃদ্ধি, রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনের জন্য আমরা এসব কর্মসূচি গ্রহণ করেছি। ভঙ্গ করে ইতিমধ্যে 2 দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে এবং বিদ্যুতের দাম বাড়িয়েছে। এখন গ্যাসের দামও বাড়িয়েছে। প্রতি লিটারে ডিজেলের দাম বাড়িয়েছে 15 টাকা, অকটেন বাড়িয়েছে 25 টাকা, পেট্রোল বাড়িয়েছে প্রতি লিটারে 24 টাকা, কেরোসিনের দাম বাড়িয়েছে 23 টাকা। এই জ্বালানির সাথে আমাদের উৎপাদনের সকল কার্যক্রম জড়িত। আমরা জানি কৃষকরা জ্বালানি ব্যবহার করে কৃষিপণ্য উৎপাদন করে। আমরা জানি ইন্ডাস্ট্রিগুলোতে জ্বালানি ব্যবহার হয়, তাদের যে জেনারেটর চালিয়ে বিদ্যুতের অবর্তন এগুলো কভার করতে হয়। তাহলে সেই জায়গায় যদি আপনি দাম বাড়ান, তাহলে এটার প্রভাব জনজীবনে পড়ে। আপনি সাংবাদিক, কয় টাকা দিয়ে ঘর থেকে বেরোলে গাড়ি ভাড়া দিতেন, এখন কয় টাকা দেয়? তাহলে এখন আর ঘর থেকে বেরোলেই, আমার একজন কালকে ফোন করে বলতেছে এখন ঘর থেকেই কম বেরোচ্ছে, কারণ আমার আয় ব্যয়ের মধ্যে যে ভারসাম্য রক্ষা করা যায় এটা নষ্ট হয়ে গেছে। কারণ বের হলেই আমাকে বাড়তি ভাড়া গুনতে হয়। আজকে জ্বালানির ক্ষেত্রে যদি আসেন, 1 সিলিন্ডার যেই পরিবারে ব্যবহৃত হয় তাকে 600 টাকা বাড়তি গুনতে হচ্ছে। যে পরিবারে 2 সিলিন্ডার ব্যবহার হয় তাকে 1200 টাকা বাড়তি এখন ব্যয় করতে হচ্ছে। তাহলে আবার বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে 15.95% বৃদ্ধি করা হয়েছে। এইভাবে এলজিবি গ্যাস বাড়া হয়েছে 3 দফায় 604 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে জনজীবন নাবিশ্বাস। এই সব মিলিয়ে আরও অনেক ইস্যু আছে, সব মিলিয়ে আজকে আমরা এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি 11 দলের পক্ষ থেকে। গতকাল আমাদের 11 দলের লিয়াজো কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে আমরা সরকারের এই নীতি, বিশেষ করে আমার মনে আমার বক্তব্যটা আমার কভার করেছি। এক কথায় যদি বলি, সরকার যে পররাষ্ট্রনীতিটা বাংলাদেশের সংবিধানে বলা আছে, এটাকে অনুসরণ করে যদি ভূমিকা রাখে, সেখানে বলা আছে কারো সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব। আবার বলা আছে যে আমার দেশের স্বার্থ সংরক্ষণ করে, আমার দেশ যে একটা স্বাধীন দেশ, তার সার্বভৌম যে ক্ষমতা
যে মর্যাদার জায়গা সেটা অক্ষুণ্ণ রেখেই আমরা প্রতিবেশী সহ সকল দেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই। সেই জায়গায় যদি পশ্চিম যদি একটা অন্যায়ভাবে, যেটা তাদের সংবিধানও এলাও করে না, সে কাজ অহরহ চলতে থাকবে। সরকার যদি এখানে নীরব থাকে, এখানে ব্যর্থতার সাথে যে আবার বোঝাপড়া আছে কি না, কারণ আমি তো বলেছি ভারতীয় মন্ত্রীর বয়ান বাংলাদেশের মন্ত্রী দেয়, তো এইটাকে আপনি কি বলবেন? এখানেই মনে হয় আনসার আছে। জি, নেক্সট। ঘটনাটা জাতিসংঘ অবহিত না, এটা নিয়ে হচ্ছে জাতিসংঘের প্রশ্ন হচ্ছে এটা তো সরকারের দায়িত্ব, জাতিসংঘ অবহিত, কিন্তু জাতিসংঘ অবহিত করে নাই বা তারা জানে না। এই না জানাটাকে সরকারের ব্যর্থতা দেখছেন কিনা? এক, প্রত্যেক বছর বিএসএফ এবং বিজিবির মহাপরিচালক পর্যায়ে বৈঠকে, যেটা আজকেও চলছে, এখনো চলমান, কালকে শেষ হবে, এই যে ঘটনাগুলো বারবার হচ্ছে এবং বৈঠক হচ্ছে কিন্তু কোনো সমাধান হচ্ছে না, তাহলে আপনারা এটা মনে করেন কিনা যে আন্তর্জাতিক ক্ষেত্রে সরকার সীমান্ত হত্যা, পুশি এই নীতিগুলো তুলে ধরতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে? জি, আপনার বক্তব্য আপনি যেভাবে বলেছেন দুটো বিষয়। একটা হলো জাতিসংঘকে অবহিত করা, এটা তো পাবলিক করতে পারে না, রাজনৈতিক দল করতে পারে না। পারে, আজকে যেভাবে করছি এই করাটা, এটা আমাদের দায়িত্বে পড়ে, আমরা এই দায়িত্বটা পালন করছি। কিন্তু অফিসিয়ালি তো গভর্নমেন্টেই করতে হবে, এর বাইরে তো পাবলিকলি করার সুযোগ নেই। তো অফিসিয়ালি যেহেতু গভর্নমেন্টকে করতে হবে, আমারও আপনার মতো একটা গভর্নমেন্টের প্রতি প্রশ্ন, কেন গভর্নমেন্ট এটা অবহিত করছে না? ওনারা কি বলে, কানে তুলো দিয়ে ঘুমায়, কি একটা বলে না, নাকি জেগে ঘুমায়, কোনটা? আসলে ওই যে বাসুরের নাম ধরছে ভয় পায়, কিন্তু আপনি অভিযোগ করতে গেলেই কার বিরুদ্ধে অভিযোগ করবেন? এখানে হচ্ছে আমার নাম ধরতে একটু ভয় আছে, এই জন্য আমরা বলছি। কারণ জাতিসংঘের মানবাধিকার আইন অনুযায়ীও কিন্তু পশ্চিম একটা বেআইনি কাজ। এ কমপ্লেন করলেই তো ওনাদের যে ক্ষমতায় আসার যে বোঝাপড়ার কথাগুলো আছে এই সম্পর্কে চির ধরতে পারে, হয়তো বা সেই কারণে ওরা করছে। আর দ্বিপাক্ষিক বৈঠক এটা সবসময়, আমরা এখান থেকে ভালো কিছু আশা করব। তো গভর্নমেন্টের নির্দেশনার বাইরে ডিজি সাহেব কী করতে পারেন? কারণ ইনি যদি করেন এটা, ওনার পরিণতিও যে অতীতের ডিজির মতো হবে না, এটা তো বলা কঠিন। কারণ এই সরকার আসার পর থেকে যেইভাবে প্রশাসনিক দলীয়করণ করছে, একসাথিয়া অতীতকে ছাড়িয়ে গেছে। পুলিশ এবং অন্য ডিপার্টমেন্টের দুর্নীতি যেমন আছে, রাজনীতিকরণও আছে। এই রাজনৈতিকরণের যে প্রতিক্রিয়া প্রভাব পড়ে প্রশাসনের উপর, সেই কারণে কিন্তু সাহসী পদক্ষেপ ওনারাও নিতে পারে না। তারপরে আমরা আশাবাদী হব যে এই বৈঠক থেকে ভালো কিছু